টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় রেখেছি, যেগুলো আলোচনার মধ্য দিয়ে আপনারা অনেকেই উপকৃত হবেন বলে আমি মনে করছি। আজকে আমরা বিশেষ করে যারা বাড়ির মালিক আছেন তারা কিভাবে $25,000 ক্ষতিপূরণ পেতে পারেন, $7,830 EITC যেটা আছে সেটা পেতে পারেন, এবং $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিভাবে পেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব জাকির চৌধুরী CPA, ফাউন্ডার অ্যান্ড CEO জাকির CPA PLLC, এবং সিনিয়র ফান্ড কন্ট্রোলার অ্যাট MUFG ব্যাংক জনাব জাকির চৌধুরী। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে আপনি জেনে ফেলেছেন যে কি কি বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি জানতে চাই যে এই যে বাড়ির মালিকেরা $25,000 পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন, এটা ক্ষেত্রে যদি বাড়িওয়ালারা কখনো ভাড়াটিয়ার যদি চুক্তি লঙ্ঘন করে থাকে এবং ভাড়াটিয়া যদি তার বাড়িতে থাকা অবস্থায় বাড়ির ক্ষতি সাধন করে থাকে, কিংবা ভাড়াটিয়া চলে যাওয়ার পরে বেশ কিছুদিন বাড়ি যদি খালি পড়ে থাকে এবং ভাড়া না হয়, অথবা ভাড়াটিয়া উচ্ছেদ করতে যে আইনি লড়াই করতে হয়, সেই লড়াইয়ের যে পয়সা খরচ হয়, বা অন্যান্য যে আর্থিক ক্ষতিপূরণ হয়, বা অন্যান্য আরও যে সমস্ত বিষয় আছে যেগুলো আপনি আমার থেকে আরও অনেক বেশি ভালোভাবে বলবেন, এবং মোটামুটিভাবে এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাই যে কি কি কারণে এই বাড়ির মালিকেরা এই বাড়ি ভাড়ার এই ক্ষতিটা পেতে পারে। এই বিষয়টি সম্পর্কে আপনি বিস্তারিত যদি কথা বলেন, তাহলে আমরা ইদারিং শুনে থাকি যে অনেক বাড়িওয়ালাই ভাড়াটেদের বিড়ম্বনার ক্ষেত্রে অনেক সময় বাড়ি তাদেরকে নিজের হাতছাড়া হয়ে যায়, ব্যাংকের কাছে চলে যায় ইত্যাদি বিষয়। তাই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে যাতে না হয় বা কিভাবে তারা ক্ষতিপূরণটা পেতে পারে, তারা কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারে, এই বিষয়টি আপনি পরিষ্কার করবেন জনাব জাকির চৌধুরী CPA। ধন্যবাদ রানা ভাই আপনাকে আরেকবার, এবং ধন্যবাদ সকল টিভিএন 24 দর্শকদেরকে যারা এই মুহূর্তে দেখতেছেন অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন। সো এই $25,000 ফর আপনার হোম ওনারদের জন্য, এবং হোম ওনার যারা আছেন তারা আসলে এই $25,000 রেন্টাল লস অথবা লস যেটা আছে সেই বেনিফিটটা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারবেন অন দেয়ার ট্যাক্স রিটার্ন। এখন এটা অনেকে শুনলে মনে করতে পারেন যে হে মেবি আমি $25,000 রাইট ওয়েতে পেয়ে যাব, বা আমি $25,000 মনে হয় কোনো একটা চেক পাবো। আসলে এইরকম না, বাট $25,000 বেনিফিটটা পাবেন। আমি একটু এক্সপ্লেন করব কিভাবে আপনারা বেনিফিট পাবেন যারা হোম ওনার যারা আছেন, রাইট? সো আপনি যখন হোম ওনার হন, রাইট, আপনি হোম ওনারের সাথে সাথে আপনি কিছু বেনিফিট আপনি ইউজ করেন, রাইট? কী কী বেনিফিট ইউজ করেন? যেমন আপনার মুভ হওয়ার চিন্তা থাকে না, রাইট? আপনি আগে রেন্ট দিতেন, সেই রেন্টটা দেয়া লাগতেছে না, রাইট? অথবা মনে করেন আপনার যেমন ফ্লেক্সিবিলিটি, নিজের ইচ্ছা মতো অনেক জিনিস করতে পারতেছেন না, যেমন একটা মডিফিকেশন, একটা নতুন করে একটা রুম বানানো, বা একটা কালার করা, এক্সেট্রা, রাইট? অল দোজ কিন্তু আপনার অসুবিধা থেকে যাচ্ছে যদি আপনি হোম ওনার না হন, রাইট? বাট যখনই আপনি হোম ওনার হবেন, এই বেনিফিটগুলো পাচ্ছেন। কোনো হেডেক নাই, মুভ করার ইচ্ছা মতো আপনার টেস্ট অনুযায়ী আপনি কাজ করাইতে পারতেছেন, আপনি চাইলে একটা এক্সটেনশনও করাইতে পারতেছেন। এরই সাথে সাথে এই যে ফ্লেক্সিবিলিটি আপনি পাচ্ছেন, বাট এরই সাথে সাথে এক্সট্রা কিছু কস্ট কিন্তু আপনার চলে আসতেছে। কি কস্ট, রাইট? কস্টটা হতে পারে যেমন আপনার মর্গেজ ফার্স্ট, রাইট? তারপরে হলো গিয়ে আপনার রিয়েল এস্টেট ট্যাক্স, তারপরে হলো গিয়ে আপনার রিপেয়ার, মেইনটেনেন্স, ইন্স্যুরেন্স,
রাইট, তারপরে আপনার ওয়াটার বিল and the electricity bill, right? আগে কিন্তু যখন আপনি মনে করেন আপনার একজন টেনান্ট হিসেবে ছিলেন তখন কিন্তু অনেক সময় এই এক্সট্রা কস্টটা দেওয়া লাগতো না, অল আপনি রেন্টের সাথে আপনি দিয়ে দিতেন। মালিক যে ছিল উনি কিন্তু এগুলো টেক কেয়ার করতে পারেন। এখন আপনি যখন নিজেই মালিক হবেন তখন ওই যে এক্সট্রা কস্টগুলো চলে আসে, এবং কস্ট যখন আমরা বলি যেমন রিপেয়ার, মেনটেনেন্স, সামটাইমস একটা রুফ চেঞ্জ করতে অনেক সময় দেখা যায় $15,000-20,000 পর্যন্ত লেগে যায়, একটা রুম এক্সট্রা ফিক্স করতে বা আপনার একটা প্লাম্বিং ঠিক করতে $2,000-3,000-4,000 লেগে যেতে পারে, অথবা আপনি ব্যাকইয়ার্ডে কোনো কাজ করাইতেছেন $10,000-15,000-20,000 পর্যন্ত চলে যেতে পারে। সো এই ধরনের যদি কোনো খরচ থাকে, রাইট, এই ধরনের খরচ যদি থাকে এবং হোম ওনার যারা আছেন তারা কিন্তু একটা $25,000 পর্যন্ত একটা বেনিফিট তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারেন। এখন এই বেনিফিটটা পেতে গেলে হোম ওনার যারা তারা কিন্তু আপনার 2 ফ্যামিলি হাউস, তারা যদি এই হাউসে যদি থেকে থাকেন তাহলে এই হাউসটা 2 ফ্যামিলি হাউস হতে হবে, কেননা একটা ইউনিটে তারা থাকবেন আর একটা ইউনিট ভাড়া দিতে হবে। আর যদি আপনি এই হাউসে না থেকে থাকেন, এই হাউসটা যদি আপনার 100% মানে 2 ফ্যামিলি হওয়ার সত্ত্বেও যদি 100% ভাড়া দেওয়া থাকে, 2 ফ্যামিলি যদি হয় তাহলে একটা ইউনিটে উনি থাকতে পারবেন আর একটা ইউনিট উনি ভাড়া দিয়ে দিয়েছেন। এইটা হলো গিয়ে যেমন উনি যদি এই হাউসে থাকেন, এখন সে ফর এক্সাম্পল যদি এই হাউসে উনি না থাকেন, উনি যদি এটা যদি 100% ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়, আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা 1 ফ্যামিলি হোক আর 2 ফ্যামিলি হোক ডাজ নট ম্যাটার। যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় যদি, কিন্তু দুটাই যদি ভাড়া দিয়ে দেয় সেক্ষেত্রে হবে না, সেটা হবে আচ্ছা, যদি এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়। আচ্ছা, সো নাও কিভাবে কাজ করে? সো আমরা যদি এক্সাম্পলটা ধরি 2 ফ্যামিলি হাউসের, এবং একটা ইউনিটে মালিক যে আছেন উনি থাকতেছেন আর একটা ইউনিটে উনি ভাড়া দিচ্ছেন, রাইট? এখন আইআরএস বলে যে লাইক আপনি যে কোনো খাত থেকে যে কোনোভাবে ইনকাম যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে মাস্ট ইনকাম হিসেবে দেখাতে হবে। যেমন রেন্টাল ইনকাম, আপনি ইনকাম পাচ্ছেন। এরই সাথে সাথে আইআরএস আরেকটা জিনিস বলে যে লাইক আপনি যে খাত থেকে ইনকাম করতেছেন ওই খাত রিলেটেড যদি কোনো এক্সপেন্স থাকে তাহলে আপনি অ্যালাউড, আপনি এই এক্সপেন্সগুলো ইনকামের এগেনস্টে অ্যাপ্লাই করার জন্য আপনি ইউ আর অ্যালাউড। সো আরেকটু যদি ব্রোকেন করে বলি তাহলে যেমন আমরা যদি একটা এক্সাম্পল ধরি, একজন মানুষ যদি 2 ফ্যামিলি হাউসে থাকে, একটা ইউনিটে থাকে আর একটা ইউনিট ভাড়া দেয়, এবং ম্যাথ ইজির জন্য আমরা যদি বলি পার মান্থে উনি $1,000 করে রেন্টাল ইনকাম পাচ্ছেন, তার মানে বছরে কত হলো $12,000, রাইট? এটা হলো রেন্টাল ইনকাম, ওনার ট্যাক্স রিটার্নে দেখাতে হবে। এখন ওই রেন্টাল এটা আর্ন করতে গিয়ে যে এক্সপেন্সেস, যেমন এই পোর্শনের মর্গেজ ইন্টারেস্ট, এই পোর্শনের প্রপার্টি ট্যাক্স, এই পোর্শনের রিপেয়ার, এই পোর্শনের মেনটেনেন্স, এই পোর্শনের আপনার খনেডিসন বিল, এই পোর্শনের ওয়াটার বিল, অল দোজ এক্সপেন্স কিন্তু এই 12,000 থেকে উনি ডিডাক্ট করতে পারবেন। এখন যদি কোয়েশ্চন হয় যে এই আমার এক্সপেন্সটা কোনো একটা কারণে যদি এই 12,000-এর উপরে হয়ে যায় তাহলে আমি কি এই 12,000-এর উপরে যেটা হয় সেটাই কি নিতে পারবো কিনা? আনসার ইজ ইয়েস, আপনি নিতে পারবেন। নাও নেক্সট কোয়েশ্চন হতে পারে যদি আমি নেই যদি বেশি তাহলে আমার কি কোনো ম্যাক্সিমাম কোনো সিলিং পয়েন্ট আছে কিনা বা বাউন্ডারি আছে কিনা? এই বাউন্ডারিটা হলো আপনার $25,000। আরেকটু যদি আপনার ব্রোকেন করে বলি, এই এক্সাম্পল যেটা $12,000 আমরা রেন্টাল ইনকাম বলছিলাম, যদি কোনো হোম ওনারের 20,000 এক্সপেন্স যদি হয়, রিপেয়ার, মেনটেনেন্স, মর্গেজ, রিয়েল এস্টেট, অল দোজ, তাহলে ওনার কিন্তু আপনার এই লসটা 20,000 আর ইনকাম 12,000 যদি হয় তাহলে নেট লসটা আসে 8,000, রাইট? তার মানে উনি কিন্তু এই $8,000 কিন্তু লস বেনিফিটটা পাচ্ছেন, রাইট? এইভাবে যদি এখন যদি আমরা বলি 20,000 না হয়ে ওনার যদি লস হয়, এক্সপেন্স যদি 50,000 হয়, আরো বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওনার রিয়েল লস হয় $28,000, রাইট? 50 - 12, বাট আইআরএস বলতেছে যে আপনি 25,000-এর উপরে যেতে পারবেন না। সো ম্যাক্সিমাম $25,000। সো নাও এখন আমরা বুঝলাম যে আপনার লসটা আপনি ক্যারি করতে পারবেন। অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ওকে এই লসটা আসলে আমাকে কিভাবে বেনিফিট করবে, বিকজ আই এম নট টাচিং দ্য মানি। আইআরএস কিন্তু এই $25,000 আমাকে দিচ্ছে না, বাট হাউ ডাজ ইট বেনিফিট, রাইট? এটা বেনিফিটটা এইভাবে হয়, এই $25,000 যে লস আছে আপনার, এই লসটা কিন্তু অন্যান্য ইনকাম থেকে কিন্তু কমে যাবে। সো সে ফর এক্সাম্পল একজন ট্যাক্স পেয়ার, উনি 100,000 W2-তে উনি কাজ করতেছেন, রাইট?
নাও এই 100,000 আর ওই যে 25,000 রেন্টাল লস ছিল, এটা দুইটা নেট হয়ে যাবে। নেট হওয়ার ফলে ওনার অ্যাডজাস্টেড ইনকাম হবে 75,000, বিকজ 100 মাইনাস 25, রাইট? এই 75,000 এর উপরে কিন্তু ওনাকে ট্যাক্স দেওয়া লাগবে, নট 100,000। বুঝছেন কি বলছি? এখানে একটা বড় ধরনের তার ক্রেডিটটা পেয়ে যাচ্ছে, ক্রেডিটটা অথবা আপনার বেনিফিটটা পেয়ে যাচ্ছেন এখানে। সো দ্যাটস হাউ আমি বলতেছি যে হোম ওনার যারা আছেন, যদি এটা রেন্টাল প্রপার্টি থাকে, তারা কিন্তু ম্যাক্সিমাম $25,000 এই লসটা তারা তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারেন। এবং এইটা যদিও মনে করেন আপনার, যদি আমরা একটু এক্সাম্পল একটা করি যে একজন W2 ওনার কোনো হোম নাই, আরেকজন W2 যে কাজ করতেছেন ওনার একটা হোম আছে। সো এই ক্ষেত্রে যার হোম নাই উনি কিন্তু 100% দেয়ার ইজ নাথিং টু ডিডাক্ট, কোনো কিছু ডিডাক্ট করতে পারতেছেন না, রাইট? পুরোপুরি 100,000-এর উপরে কিন্তু ওনাকে ট্যাক্স অথবা ইনকাম দেখাতে হচ্ছে। আর যদি কম্পেয়ার করে যার হোম ওনার, যারা এই লসটা নিতে পারবেন, তারা কিন্তু টেকনিক্যালি এই লসটা যদি প্রপার যদি লস হয় এই লসটা দেখে তাদের ইনকামটা কিন্তু 75,000 নিয়ে আসতে পারছে। এখন একটা কোয়েশ্চন হতে পারে, কেউ বলতে পারেন যে ওয়েল আমি এই $25,000 যে রেন্টাল লস থেকে এটার আমি ট্যাক্স বেনিফিটটা কত পাচ্ছি? এগেন ম্যাথটা যদি আমরা ইজি করে ধরলাম, আমরা 10% ফেডারেল ট্যাক্স ব্র্যাকেট 100,000 রুজি করে, রাইট? সো 100,000-এ যদি কেউ 10% হয়, ওনার ট্যাক্স আসে 10,000, আর 75-এ আসে লাগে 7,500। সো নাও থিঙ্ক অফ ইট, আপনি শুধুমাত্র ফেডারেলে কিন্তু আপনি $2,500 কিন্তু সেভ করে দিচ্ছেন, এবং সেম কাইন্ড অফ বেনিফিট কিন্তু আপনার স্টেট লেভেলেও আসবে, বুঝছেন? সো লেটস সে লাইক স্টেট লেভেলে 2,000 এবং ফেডারেল লেভেলে 2,500। সো দ্যাটস হাউ এই 4,500, রাইট, এই 25,000 রেন্টাল লস ইউজ করার কারণে তারা অলমোস্ট লাইক $4,500 মতো ট্যাক্স কিন্তু তারা বেনিফিটটা পেয়ে যাচ্ছেন। এই $4,500 ইদার তাদের রিফান্ডটা বেড়ে যাবে, আর না হলে তাদের যদি ট্যাক্স দেওয়া লাগে তাহলে ট্যাক্সটা কমে যাবে। সো দ্যাটস হাউ দ্য হোম ওনার যারা আছেন তারা কিন্তু এই $25,000 লস বেনিফিটটা নিতে পারেন তাদের ট্যাক্স রিটার্নে। আর গুড থিং হলো এটা কিন্তু অনলি নট ফর 1 ইয়ার, ইট ইজ জাস্ট লাইক আপনার যতদিন এই হাউসটা আছে ততদিন পর্যন্তই ততদিন পর্যন্ত পেতে পারবেন, এবং ততদিন কিন্তু আপনি এই ট্রিকটা আপনি ইউজ করতে পারবেন। কারণ সিঙ্গেল ফ্যামিলি হাউস কি পাবে না? সিঙ্গেল ফ্যামিলি হাউসটা পাবে যদি এই সিঙ্গেল ফ্যামিলি হাউসে উনি না থেকে থাকেন। এইটা যদি 100% ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় তাহলে কিন্তু এইটা ইউজ করতে পারেন, বিকজ এই সিঙ্গেল ফ্যামিলি হাউস থেকে উনি কিন্তু রেন্টাল ইনকাম পাবেন, রাইট? আর রেন্টাল ইনকাম পালে ওই যে ইনকামটা রিপোর্ট করতে হবে, আর ইনকামটা রিপোর্ট করলে এটার অ্যাসোসিয়েট যে এক্সপেন্সেস আছে ওইটা কিন্তু উনি ইনকামের এগেনস্টে ইউজ করতে পারেন। আর যদি লস হয় তাহলে এইভাবে তারা কিন্তু বেনিফিটটা নিতে পারেন ইচ অ্যান্ড এভরি ইয়ার। এই ক্ষেত্রে আপনি আপনারগুলো বললেন, তবে আমিও শুরুতেই যে প্রশ্নগুলো রেখেছিলাম যে একটা বাড়ি থাকা যেমন সুবিধা আছে, আপনি অনেকগুলো সুবিধার কথা বললেন, সেই সুবিধাগুলো তো আমি পেয়ে যাচ্ছি, কিন্তু সব কিছুই তো গোলাপ পাতানো একেবারে বিছানার মতো পথ নয়, অনেক ক্ষেত্রেই নানান ঝামেলা হয়ে থাকে। সেক্ষেত্রে যেটা আমি বললাম যে আমি হয়তো, যেটা আপনি বললেন যে যদি ভাড়ার ক্ষেত্রে পাই সেক্ষেত্রে সুবিধায়, তার ভাড়াটিয়ে যদি চুক্তি লঙ্ঘন করে, যেটা আমি বলেছিলাম, বা ভাড়াটিয়া যদি আমার বাড়ির ক্ষতি সাধন করে, তারপরে যদি আমি ভাড়া দেওয়ার পরে 3 মাস আমার বাড়ি খালি থাকলো, এক্ষেত্রে আমার মর্গেজ তো আমাকে পে করতেই হবে, তাহলে এক্ষেত্রেও আমাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার ভাড়াটিয়া উচ্ছেদ করতে যে যদি আইনি লড়াই যদি আমাকে করতে হয় সেখানেও খরচ হচ্ছে। এই বিষয়গুলোকে আমি ক্ষতিপূরণ হিসেবে এই 25,000-এর মধ্যে আমি পাবো কিনা, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। তবে এখন একজন অনেক দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, কে আছেন দর্শক? কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন, আমরা অপেক্ষা করছি। হ্যালো, জি, হ্যাঁ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আর আমার নাম হলো রিতা আহমেদ। জি, আমি একটু আমার বাসার ব্যাপারে, আমার হাজবেন্ড ডিসেবিলিটি, ব্রেন স্ট্রোক, প্যারালাইজ পেশেন্ট, আমার 2 ফ্যামিলি হাউস। আমি ট্যাক্স ফাইল, আমার তো কোনো ইনকাম নাই, যে 2 ফ্যামিলি আপনার 2nd ফ্লোর ভাড়া দিয়ে মর্গেজটা চলে যায় আমার। জি, তা এখন আমি এই মুহূর্তে কি করতে পারি? এই মুহূর্তে মানে এই $25,000 কোনো সুবিধা পেতে পারেন কিনা, এই তো? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার একটা কোয়েশ্চন আছে, লাইক আপনার ডু ইউ হ্যাভ এনি বেবিজ? আপনার কি কোনো চিলড্রেন, বাচ্চা আছে আপনার?
না আমার বাচ্চা নেই, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলছে। আমি আমার হাজবেন্ডই থাকি, আমরা নিউ ইয়র্কে। গট ইট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ Thank সো মাচ আপনার কোয়েশ্চেনের জন্য। আপনার কোয়েশ্চেন হলো যেমন আপনার আর কোনো ইনকাম নাই, শুধুমাত্র এই রেন্টাল ইনকামটা আছে এবং এটার ক্ষেত্রে কি আমি $25,000 বেনিফিটটা পেতে পারি কিনা, রাইট? নাও এই $25,000 বেনিফিট আমরা যেটা এত সময় ধরে এক্সপ্লেন করতেছিলাম, এটা বলতেছিলাম যে অন্যান্য ইনকামকে অফসেট করবে, রাইট? নাও এখন যদি অন্যান্য কোনো ইনকাম না থেকে থাকে, রাইট, এই ক্ষেত্রে কি হচ্ছে, ওনার স্টিল $25,000 লস, তার মানে টোটাল ইনকাম কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, রাইট? আর নেগেটিভ হলে কিন্তু কোনো ট্যাক্স দেওয়া লাগে না। সো টেকনিক্যালি উনি এই $25,000 পর্যন্ত কোনো বেনিফিট না পাবেন বা ওনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। যদি এখন এই $25,000 পর যদি লস উনি না দেখাতে পারেন, তাহলে যে নেট ইনকাম থাকবে ওইটার উপরে কিন্তু ওনাকে ট্যাক্স দেওয়া লাগবে। তো এই লসটা দেখানোর প্রসেসটা কি আছে? মানে যদি বাড়ি যদি সংস্কার করে থাকে বা করে থাকে সেগুলো আসবে? সো এটা দেখানো যাবে লস, বাট এটার ক্ষেত্রে কোনো বেনিফিট পাবেন না, বিকজ ওনার কোনো ট্যাক্স নাই, বিকজ ওনার কোনো ইনকাম নাই, ওনার ইনকাম জিরো, রাইট? সো জিরো মাইনাস $25,000 এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ হয় না, এটাকে ওরা জিরো ইনকাম বলবে। সো টেকনিক্যালি উনি যে বেনিফিটটা পাবে ওনার হচ্ছে যে রেন্টাল ইনকামের উপরে যে ট্যাক্স দেওয়া লাগতো ওই ট্যাক্স আর দেওয়া লাগবে না, বিকজ ওনার লস আছে। লস হচ্ছে, তার মানে সে প্রকারান্তরে কিছু সুবিধা পাচ্ছে। এক্স্যাক্টলি, ইয়া, ডেফিনেটলি উনি যে ট্যাক্সটা দেওয়ার কথা ছিল রেন্টাল বেনিফিট থেকে, ওটা দেওয়া লাগবে না। দ্যাটস দ্য বেনিফিট। অনেক ধন্যবাদ রিতা, আপনার প্রশ্নের জন্য বুঝতেই পেরেছেন যেহেতু আপনার অন্য কোনো ইনকাম নেই, বাড়ি ভাড়াটাই যেহেতু আপনার ইনকাম এবং সেটা আপনি দিচ্ছেন মর্গেজ হিসেবেই শোধ করে যাচ্ছেন, সেহেতু আপনার শূন্য। সুতরাং এক্ষেত্রে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন আপনার আসলে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এটাই আপনার জন্য সুবিধা, বা এটাই আপনার জন্য এই $25,000 বেনিফিটের যে সুবিধাটা সেটাই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা হচ্ছে যে আমি লং আইল্যান্ড, আমার একটা বাড়ি আছে, আমরা থাকি ব্রুকলেনে, বাট আমরা লং আইল্যান্ডে থাকি না, আমরা ওটা পুরোটা ভাড়া দিচ্ছি। তো ওই আমরা বেসমেন্টে কাজ করাইছিলাম গত বছর, যে লং আইল্যান্ডে পানি উঠছিল, বেসমেন্টে পানি ঢুকছে, তো আমরা লং আইল্যান্ডে কাজ করেছি $9,000 দিয়ে, ডলারের। তো $9,000 যে কাজ করেছি, ওটা কি আমরা এই বছরে ট্যাক্স দেখাতে পারবো নাকি? কারণ আমরা গত বছর এটা ট্যাক্স দেখাতে পারি নাই। আপনার ওই বাড়িটা ভাড়া দেওয়া আছে, এই তো? আমাদের বাড়ি ভাড়া দেওয়া আছে, বাট আমরা এখানে থাকি না। বাড়িটা হচ্ছে তো লং আইল্যান্ডে। 2 ফ্যামিলি হাউস আর সিঙ্গেল ফ্যামিলি হাউস? এটা সিঙ্গেল ফ্যামিলি হাউস। আচ্ছা, জি, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনের জন্য। এই $25,000 যে রেন্টাল বা লস বেনিফিট, এটা কিন্তু পেতে গেলে আপনাকে যে ওই প্রপার্টিতে থাকতে হবে এটা কোনো মানে কোয়েশ্চেন না। অথবা ইভেন ইট কুড বি লাইক আপনার ডিফারেন্ট স্টেটে, রাইট? সো আপনি নিউ ইয়র্কের থেকে অন্যান্য স্টেটে এই হাউসটা থাকলেও আপনি কিন্তু সেম বেনিফিট পাবেন। সো এই ক্ষেত্রে ওনার হলো গিয়ে আপনার যেহেতু উনি ব্রুকলিনে থাকেন বাট লং আইল্যান্ডে ওনার বাসা, এই ক্ষেত্রেও সেম থিং, উনি ওই বেনিফিটটা পাবেন $25,000। এবং $9,000 যে খরচ করছেন উনি, দিস ইজ এ লেজিটিমেট এক্সপেন্স, উনি কিন্তু ওনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। এবং যেহেতু এই এক্সপেন্সগুলো অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে মোর দেন ইনকাম হবে, আর এটা যদি মোর দেন ইনকাম হয়ে যায় তাহলে যে অফকোর্স লস আসবে, এবং লসটা হলো $25,000 পর্যন্ত উনি এটা দেখাতে পারবেন ওনার ট্যাক্স রিটার্নে। তার মানে উনি এই সুবিধাটা পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি যে লসটা করেছেন, যে $9,000 খরচ করেছেন, এটি আপনার ইনকাম ট্যাক্সে লস হিসেবে দেখাতে পারবেন, এই সুবিধাটা আপনি পাবেন। সুতরাং আপনি যখন আপনার ট্যাক্স ফাইল করবেন, আপনার যিনি ট্যাক্স ফাইল যিনি প্রিপেয়ার থাকবেন তার সঙ্গে বিষয়টি নিশ্চয়ই আপনি আলাপ করবেন এবং তিনি নিশ্চয়ই আপনার এই সুবিধাটা দিয়ে দিতে পারবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো যে প্রশ্নটি করেছিলাম জনাব জাকির, যে আমরা খরচের দিকে এত সময় ধরে, বিকজ মানে আমি বলছিলাম যেটা ইন জেনারেল যেটা রাইট, মনে করেন আপনার কিছু কিছু ক্ষেত্রে এটাও ঘটে, যেমন ভাড়াটিয়া ভাড়া না দেয়, ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি লাগে, অথবা ভাড়াটিয়া এমন একটা ক্ষতি করে গেল আপনাকে এটা ফিক্স করতে হয়। টেকনিক্যালি দোজ এক্সপেন্সও কিন্তু আপনি এটা লেজিটিমেট এক্সপেন্সে দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে, এবং এইটা সহ যদি 25,000-এর উপরে হয়ে যায়, হুইচ ইজ ম্যাক্সিমাম $25,000 পর্যন্ত আপনি লস পেতে পারেন। সো টু আনসার ইউর কোয়েশ্চেন,
লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি যেটা উৎখাত করার জন্য, রিপেয়ার যেটা ড্যামেজ করার জন্য, রেন্ট যে 3 মাস 4 মাস দেয় নাই, এটাও কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন বাড়ির মালিক যারা আছেন তারা। এটাই জানা, কারণ এই ধরনের সমস্যা আমাদের অনেকের মধ্যেই রয়ে গেছে। শুধুমাত্র যেটা জেনারেল কনসেপশন যেটা আপনি বললেন, তার বাইরেও যে এই ধরনের বিষয়গুলো হরহামেশাই ঘটছে, যেটা আমরা অনেকেই জানি না এবং আমরা মনে করি যে এটার বোধহয় কোনো সুরাহা নেই। কিন্তু সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই খরচগুলো, যেগুলো ওই জেনারেল খরচ যদি নাও থাকে, আপনার বাড়ি সুন্দর আছে, সব কিছু আছে, কোনো কিছু খরচ হয়নি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ভাড়াটিয়া চুক্তি লঙ্ঘন করে আপনার সাথে ঠিকমতো ভাড়া দেয়নি, বাড়ির ক্ষতি সাধন করেছে, বা তাকে উচ্ছেদ করতে যে আইনি লড়াই করতে যে আপনার প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে, বা অন্যান্য আর্থিক খরচ যেটাই হয়ে থাক না কেন, সেই বিষয়গুলোর ব্যাপারেও কিন্তু এই $25,000 সুবিধাটা আপনি পেতে পারেন। জনাব জাকির চৌধুরী বিষয়টি খুব সুন্দরভাবে আজকে ব্যাখ্যা করেছেন। সত্যি আশা করি যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন বা সুবিধার মধ্যে আছেন প্রত্যেকেই উপকৃত হবেন। তো আমরা এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে $7,830 আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। এটার ক্ষেত্রে নানান প্রশ্ন আছে, সেটা আমরা করব বিস্তারিতভাবে। তবে আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে এসে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, বিরতির পরে এসে আমরা $7,830 EITC এই ক্রেডিটটা আমরা কারা পাবো, কীভাবে পেতে পারি, এটাও একটা অনেক সুবিধাজনক বিষয়, সেটা নিয়ে কথা বলতে চাইব। তবে এই বিষয়টি আলোচনা করব একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব জাকির চৌধুরী CPA, ফাউন্ডার এবং CEO জাকির CPA PLLC এবং সিনিয়র ফান্ড কন্ট্রোলার অ্যাট MUFG ব্যাংক, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব জাকির চৌধুরী, বিরতির আগে আমরা একটা বিষয়ের উপর আলোচনা শেষ করেছি, এখন একটু আমরা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বলতে চাই যে এইটা পাওয়ার ক্ষেত্রে কারা পাবেন, বা কি কি শর্ত আছে, বা পাওয়ার ক্ষেত্রে কি যোগ্যতা থাকতে হয়, বা এই EITC কেন দেওয়া হয়, সে বা এটা কিভাবে দাবি করা যায়, মানে কিভাবে আমি পেতে পারি, এই বিষয়গুলো নিয়ে যদি বিস্তারিত কথা বলেন, তাহলে এখনও যারা আমরা এটা পাইনি তারা যাতে পেতে পারি, সেই কারণ আর 1 মাস পরেই আমাদের ট্যাক্স সিজন চলে আসছে, যাতে এই সময় আমরা এটা বুঝতে পারি এবং আমাদের ট্যাক্স রিটার্নে যে দাবি করতে, বা এখনও যদি দাবি করার সময় থাকে, সেই সময়ের মধ্যে আমরা এই বিষয়টাকে দাবি করে নিজেদের এই পাওনাটুকু বুঝে নিতে পারি। জনাব জাকির চৌধুরী। জি, ধন্যবাদ রানা ভাই। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অ্যাব্রিভিয়েশন এটা ইউজ করা হয়, সবাই জানে, যেমন EITC। এইটা নিয়ে কিন্তু অনেকে মনে করেন আপনার করে, মানে সবাই কথা বলে বা সবাই জানে এটা সংক্রান্ত, বাট আসলে মেইন জিনিসটা হলো গিয়ে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, রাইট? এটা যদি আমরা বাংলায় বলি তাহলে হলো যে মানে আপনার অর্জিত আয়ের উপরে একটা ক্রেডিট। এখন অর্জিত আয় বলতে কি বোঝানো যাচ্ছে? অর্জিত আয় বলতে বোঝানো যাচ্ছে যেমন আপনি কাজে যাচ্ছেন, রাইট? আপনার জীবন ধারণ করার জন্য আপনি কাজে যাচ্ছেন, এবং এই কাজটা এমনও হতে পারে আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন, অথবা আপনি কোনো একটা এমপ্লয়ার আন্ডারে আপনি কাজ করতেছেন। আপনি বাসায় বসে না, কিন্তু আপনি গভর্নমেন্টের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট না, বা ট্রাই করতেছেন যাতে আপনি যতটুকু পারা যায় আপনি রুজি করবেন এবং সরকারকে যে ট্যাক্স দেয় ওটা দিবেন, এবং বাট আপনার ক্যাপাসিটি আপনি পারতেছেন না, আপনার ফ্যামিলি মেম্বার বাচ্চা কাচ্চা আছে, মানে হার্ড টাইম যাচ্ছে। সরকার কিন্তু এটা বুঝে, কিন্তু সরকার IRS কিন্তু এটা বুঝে, এবং এটা বুঝে মানে যেই ফ্যামিলিদের জন্য আপনার এটা স্ট্রাগল যাচ্ছে তাদেরকে কিন্তু হেল্প করে একটা ক্রেডিট দিয়ে, এবং এই ক্রেডিটটা হলো গিয়ে আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অথবা EITC। এখন আপনি যদি বাসায় বসে কোনো কিছু না করেন তাহলে কিন্তু আপনি পাবেন না। আমি কিন্তু আরেকটু ডিটেলস আলোচনা করব যে কোয়ালিফিকেশন কি, কিভাবে পাবেন, বাট এইটাই হলো কি আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। এখন এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটে অ্যাপ্লাই করে একজন ফ্যামিলি বা একটা ফ্যামিলি ম্যাক্সিমাম কত ডলার পেতে পারে? সো যদি ওই ফ্যামিলিতে নির্ভর করে কয়েকটা জিনিসের উপরে, একটা হলো গিয়ে ওনার ডিপেন্ডেন্ট বেবি কয়জন আছে, আর হলো কি ওনার ইনকামটা কত, এবং ইনকাম যদি বেশি হয় ক্রেডিট কম পাবেন, বাট একটা সার্টেন লেভেলের বেশি যদি হয় তাহলে কোনো কিছুই পাবেন না, বাট ইনকাম যদি কম হয় তাহলে আপনি ক্রেডিটটা একটু বেশি পাবেন। সো এটা নির্ভর করবে ইনকাম এবং ওনার ডিপেন্ডেন্ট বেবি কয়জন আছে ট্যাক্স রিটার্ন। সো যেহেতু আমরা সবাই ম্যাক্সিমামটা শুনতে চাই, আমি ম্যাক্সিমাম দিয়েই শুরু করবো, রাইট? সো 3 অথবা তার অধিক যদি চিলড্রেন কারো থাকে, তারা কিন্তু $7,430 কিন্তু ক্রেডিট পাবেন। যদি 2 জন চিলড্রেন থাকে
তাহলে 6,960 যদি একজন চাইল্ড থাকে তাহলে $4,213। এখন আপনি বলতে পারেন যে কারো যদি কোনো বেবি না থাকে তারা কি মিস করবে কোনো কিছু না? সরকার কিন্তু তাদেরকে নিরাশ করে নেয়, বলতেছে যে তারাও অ্যাটলিস্ট $632। অ্যামাউন্ট ইজ সাচ এ স্মল, বাট এগেইন সামথিং ইজ বেটার দেন নাথিং, রাইট? $632 পাবে যদি কোনো বেবি না বাচ্চা নাই থাকে। একজন যদি থাকে $4,213, দুইজন যদি থাকে $6,960, আর তিনজন যদি থাকে $7,830 ম্যাক্সিমাম এই ক্রেডিটটা পেতে পারেন। এখন এই ক্রেডিটটা পেতে গেলে ইনকাম যে লিমিট আছে, এই ইনকাম লিমিটের বেশি অতিরিক্ত যেতে পারবে না। এখন ইনকামটা কত এখন সেটা কারেক্ট। এখন যদি কেউ মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন, হাজব্যান্ড ওয়াইফ যদি জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করে আর তাদের যদি 3 জন বেবি থাকে, তাহলে ম্যাক্সিমাম তাদের ইনকাম হতে হবে বা এর নিচে হতে হবে 66,819। দুইজন মিলে যদি 3 জন বেবি থাকে, এই ক্রেডিট পাওয়ার জন্য তাদের ইনকাম থাকতে হবে 66,819। এর বেশি হলে না, এর বেশি হলে জিরো। আচ্ছা, এর নিচে হতে হবে। যদি 2 জন বেবি থাকে, সেই ক্ষেত্রে তাদের ইনকাম হতে হবে লেস দেন 62,688, 62,488 নিচে হতে হবে, 62,488 নিচে হতে হবে। যদি একজন থাকে তাহলে সেই ক্ষেত্রে মেরিট ফাইলিং জয়েন্টলির ইনকাম হতে হবে $56,004, $56,004 এর নিচে হতে হবে। আর যদি কোনো বেবি না থেকে থাকে, মেরিট ফাইলিং জয়েন্টলি যদি করেন, তারা ম্যাক্সিমাম এটা হতে হবে বা এর নিচে হতে হবে $25,511, $25,511 নিচে হতে হবে, সোদে তারা কিন্তু এই ক্রেডিটটা পাবে। নাও এই ইনকামটা একটু চেঞ্জ হয়ে যাবে যদি তাদের ফাইলিং স্ট্যাটাসটা চেঞ্জ হয়। এখন ফাইলিং স্ট্যাটাসটা হতে পারে আপনার সিঙ্গেল অথবা হেড অফ হাউস হোল্ড। সো যদি কেউ সিঙ্গেল অথবা হেড অফ হাউস হোল্ড হয় আর 3টা যদি তাদের বাচ্চা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনকাম 59,899, 59,899 নিচে হতে হবে তাদের ইনকাম। আর যদি 2টা বেবি থাকে, সেই ক্ষেত্রে $55,768, $55,768 নিচে হতে হবে। যদি একটা বেবি থাকে, সেই ক্ষেত্রে $49,084, $49,084। আর যদি কোনো বেবি নাও থেকে থাকে তাদের, আর তারা যদি সিঙ্গেল অথবা হেড অফ হাউস হয়, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনকাম হতে হবে অথবা এর থেকে কম হতে হবে $18,591 নিচে হতে হবে। সো এই ইনকামটা আপনাকে দেখতে হবে। না এখন অনেকে বলতে পারেন, যেমন আমি বলছিলাম যে যদি মেরিট ফাইলিং জয়েন্টলি 3টা বেবি থাকে আর যদি $66,801 বেশি, $820 হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এই $7,830 পাচ্ছেন না। সো দিস ইজ কল্ড আর কি আপনার ট্যাক্স প্ল্যানিং। আপনার ইয়ার এন্ডের শেষে আপনি দেখবেন আপনার পে স্ট্যাবে আপনার হাজব্যান্ড ওয়াইফ যারা টোটাল কত ইনকাম গেছে। যদি 66,819 এর উপরে চলে যায়, আই উড টেক 1 or 2 উইকস। এই ক্ষেত্রে কি W2 এর থাকতে হবে নাকি 1099 হলেও একই বিষয়? এটা কোনো ম্যাটার করছে না, ডাজ নট ম্যাটার। এটা W2 এমপ্লয়ির ক্ষেত্রে সেম, সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে সেম, তারপরে আপনার উবার লিফট যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সেম। একটু ডিফারেন্স আছে যারা উবার লিফটে চালাচ্ছেন, বিকজ তারা তো তাদের 1099 এ গ্রস ইনকাম রিপোর্ট করে, রাইট? তারপরে এক্সপেন্স দেখে কিন্তু তারা নেট কিন্তু কমায় ফেলে, তখন তারা কাউন্ট হবে নেট, নট গ্রস। আচ্ছা, বুঝছেন কি বলছি? সো এটা তো একটা বড় ধরনের বেনিফিট। হ্যাঁ, উবার লিফট তাদের হয়তো বা এত বেশি চিন্তা করা লাগবে না, ভার্সাস যারা W2 কাজ করছেন, যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি 66,819 এর উপরে চলে যান বা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি তাদেরকে বলবো 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ অফ নিয়ে নেন, টেক এ ভ্যাকেশন, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দিস $7,830, রাইট? আপনি 1 সপ্তাহ কাজ করে কিন্তু 7,000 পাবেন না কিন্তু, রাইট? ইউ আর নট গোনা গেট ইট, বাট কেন এই বেনিফিটটা আপনি লুজ করবেন? আরেকটা কোয়েশ্চেন হলো, এই ক্রেডিটটা আসলে যখন আমরা ট্যাক্স রিটার্নের ক্রেডিটটা দেওয়া হয়, দের আর সার্টেন ক্রেডিট কিন্তু আপনার রিফান্ডেবল এবং সার্টেন নট রিফান্ডেবল। রিফান্ডেবল বলতে বোঝানো হচ্ছে ফেরত দেওয়া, আর নন রিফান্ডেবল বলতে যে আপনাকে ফেরত দেওয়া হবে না। বাট এইটার গুড থিং হলো, আপনার যদি কোনো ট্যাক্স নাও থেকে থাকে, এই 100% আপনাকে কিন্তু ফেরত দেওয়া হবে।
মিনিং হলো আপনার ট্যাক্স থাকুক আর না থাকুক ডাজেন্ট ম্যাটার, আপনি যদি ট্যাক্স ফাইল করেন 3টা বেবি থাকে, এই ইনকামের কম থাকে, তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম $7,030 আপনাকে রিফান্ড হিসেবে দেয়াই হবে মাস্ট। আচ্ছা, বুঝছেন, ফেরত দেয়াই হবে আপনাকে মাস্ট। এইটা কিন্তু কোনো লাইবিলিটির এগেনস্টে অ্যাপ্লাই হবে না, মানে দের ইজ নাথিং নিড টু বি, রাইট? বুঝছেন কি বলছি? সো যার কারণে এটা এমন একটা ক্রেডিট, যে ক্রেডিটটা কিন্তু আপনার মিডল ক্লাস অথবা মিডল ইনকাম অথবা লোয়ার ইনকাম যারা আছেন তাদেরকে হিউজলি বেনিফিট করে। যেমন আমরা যখন একটা ট্যাক্স রিটার্ন করে যখন দেখি $15,000, $18,000, $14,000 রিফান্ড কীভাবে আসে, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট অফ দিস। এইটা যারা বেশি পান সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রাখে, সবচেয়ে বড় ভূমিকা রাখে। যারা ইআইটিসিতে আপনি ঠিকমতো ট্যাক্স প্ল্যানিং করতে পারেন না, তাদের রিফান্ড দেখা যায় যে খুবই কম, 3 থেকে $4,000 কম আসে কম্পেয়ার টু লাইক আ সেম আদার ফ্যামিলি। বুঝছেন কি বলছি? সো এইটা কিন্তু আমাদের সবাইকে এটা পে অ্যাটেনশন করতে হবে। সো এত সময় আমি বললাম যে আপনার কে কত পাবে এবং কত ইনকাম পাবে। There are some other like আপনার ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া যেমন আমি প্রথমে বলছিলাম যে আপনি যদি বাসায় বসে কোনো কিছু না করেন তাহলে কিন্তু আপনি এটা পাবেন না। এর মিনিং হলো অ্যাটলিস্ট $1 আপনার আর্ন ইনকাম থাকতে হবে, এবং আর্ন ইনকাম মিনিং হলো আপনি কাজে যেতে হবে, গিয়ে রুজি করতে হবে। যেমন আপনি এখানে আসছেন, অবভিয়াসলি ইউ আর গেটিং এ সম্মানী। যারা উবার লিফট চালান তার বাসা থেকে বাইরে অফকোর্স এর জন্য তারা বলে যে অ্যাটলিস্ট $1 আপনার রুজি করার জন্য বা রুজি থাকতে হবে, আপনার আর্ন ইনকাম থাকতে হবে। এজ অপোজ টু যদি কেউ আপনাকে একটা গিফট দিল লাইক $5,000, এটা কিন্তু এখানে কাউন্ট হবে না, বিকজ দিস ইজ আপনি কিন্তু এটার জন্য পরিশ্রম করে অর্জন করেননি, এটা আপনাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, গিফট হিসেবে। এক্স্যাক্টলি। সো অ্যাট লিস্ট $1 আপনার আর্ন ইনকাম থাকতে হবে। আর সেকেন্ড হলো যেমন আপনার ইনভেস্টমেন্ট যারা আছে, যেমন স্টক হতে পারে এক্সেট্রা, তাদের কিন্তু এই ইনভেস্টমেন্ট ইনকামের একটা লিমিট আছে, যেটা 11,600 এর বেশি হতে পারবে না ইন দ্যাট ইয়ার। আর তারা যদি এই ইনভেস্টমেন্ট ইনকাম যদি 11,600 এর উপরে হয়ে যায়, ইভেন তো তাদের অন্যান্য ইনকাম যদি কম থাকে, তারা কিন্তু এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাবেন না। সো দিস ইজ অ্যানাদার থিং। আপনারা যারা আছেন তারা কিন্তু এটা মানে ট্যাক্স প্ল্যানিং করতে পারেন যে আমার কি এটা আছে কিনা। বুঝছেন কি বলছি? তো তারপরে হলো কি যেমন আপনার যে বেবিদের বয়সটাও কিন্তু মানে দেয়ার ইজ এখানে একটা বাচ্চাদের বয়স কত থাকতে হবে, আমরা কি একেবারে কোনো একটা নিশ্চয়ই বয়স বাধা থাকে, কারণ আমার বাচ্চা বড় হয়ে গেছে, বিয়ে করেছে, পড়াশোনা করে সেও নিজে ইনকাম করছে, নিশ্চয়ই তার ক্ষেত্রে এটা পাওয়া বোধহয় যৌক্তিক নয়। এখন বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ইয়ে আছে, লাইক আপনার লেস দেন 19 ইয়ার্স হতে হবে। আচ্ছা। আর যদি কেউ যদি ফুল টাইম স্টুডেন্ট হয় সেই ক্ষেত্রে 24 পর্যন্ত হতে পারে। নাও আরেকটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আপনি রেজ করছেন, যেটা হলো যেমন কোনো বেবির যদি ইনকাম থাকে তাহলে কিন্তু এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাবে কিনা। এই ক্ষেত্রে একটা জিনিস আছে, এখানে ম্যাক্সিমাম একটা ইনকামের লিমিট আছে, যদি এর উপরে উনি রুজি করে তাহলে কিন্তু এনি আর আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন না। তার মানে 24 বা 19 যেটাই আমরা বয়স বলছি, এই বয়সের ভিতরে যদি সে স্টুডেন্ট অবস্থায় যদি ইনকাম করে সেক্ষেত্রেও একটা বাইন্ডিংস আছে, সেক্ষেত্রে একটা বাইন্ডিংস আছে। সেটা কত? রাইট। সো ওনার ইনকামটা দেখতে হবে কত, এবং উনি যদি ট্যাক্স রিটার্ন করার জন্য যদি রিকোয়ার্ড থাকেন তাহলে কিন্তু উনি এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাবেন না। সো ইট ডিপেন্ডস অন ওনার ইনকাম এবং উনি কত মেক করতেছেন। তো সেটার কি কোনো আছে যে কত ইনকাম? অবশ্য স্টুডেন্ট অবস্থায় তো বেশি ইনকাম করাও যায় না, এটাও তো সত্য, কিন্তু সে ইনকাম করলে সে ওই 3 জন বাচ্চার জায়গায় 2 জন হয়ে যাবে, সে বাদ যাবে। কোনো একটা ফ্যামিলিতে যদি 3 জন থাকে আর একজনের যদি ইনকাম বেশি থাকে, এই ইনকামের কারণে উনি কোয়ালিফাইড নাও হতে পারেন, বাট যে কিন্তু অন্য 2 জনের জন্য তো অন্যান্য 2 জন যে আছে ওই 2 জনের জন্য এই ক্রেডিটটা পাবেন ওনারা। আচ্ছা, তো এটাও একটা খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা আমরা করলাম। তো এক্ষেত্রে কারা পাবে কারা পাবে না মোটামুটিভাবে আপনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন যে ইআইটিসি বা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট এটা একটা বছর শেষে খুব বড় ধরনের ক্রেডিট, যেটা আমরা অর্জন করতে পারি শুধুমাত্র যেটি বড় পরামর্শ, এখানে গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনি বছর শেষে সেটা আপনি W2-তে ইনকাম করেন অথবা 1099 সেলফ এমপ্লয়েড যাই হোক না কেন, আপনি দেখবেন যে আপনার ইনকামটা যে নির্ধারিত যে বার বা স্কেল যা যেটা দেওয়া হয়েছে সেটার মধ্যে আছে কি না, সেটা দেখে যদি মনে করেন যে একটু বেশি হয়ে যাচ্ছে, আপনি 2 সপ্তাহের ছুটি নিয়ে
কাটিয়ে আসুন, বেরিয়ে আসুন, তারপরে এসে বছর শেষে আপনার যখন ট্যাক্স ফাইল করবেন তখন বড় একটি সুবিধা গ্রহণ করুন। সামান্য কিছু ছেড়ে দিয়ে বড় কিছু আপনার পাওয়াটাই একটা বড় ধরনের সুবিধা, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা এটা আলোচনা করছি, আমাদের হাতে সময় নেই, কয়েক মিনিট মাত্র সময় আছে, সে কারণে আমরা একটু আলোচনা করতে চাই $2000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে। এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে এই 2023 বা 24 সালে কারা এবং কেন কিভাবে $2000 পেতে পারে, কোন যোগ্যতার ভিত্তিতে পেতে পারে, কাদের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রযোজ্য, কেন এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে, কিভাবে পাবে, এক্ষেত্রে কি কি শর্ত আছে না আছে, এই বিষয়গুলো হয়তো 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু বলুন। চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনার অ্যানাদার ট্যাক্স ক্রেডিট রিলেটেড টু দ্য বেবি, যাদের বেবি অথবা চিলড্রেন আছে তারা কিন্তু এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পেতে পারেন। এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পেতে গেলে তাদের বয়সটা লেস দেন 17 হতে হবে তাদের ট্যাক্স রিটার্নে, আর যদি লেস দেন 17 হলে তারা কিন্তু এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাবেন। এবং এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অ্যামাউন্টটা আপনার $2000 পার বেবি। এবং গুড থিং এইটাতে হলো গিয়ে আপনার দেয়ার ইজ নো লিমিট, এখানে কোনো লিমিটেশন নাই যে বাচ্চার কোনো লিমিটেশন নেই, একজন, দুইজন, পাঁচজন, সাতজন, যাই হোক। 5 জন হলে 10,000, যেটা আর্ন ইনকামে ছিল ম্যাক্সিমাম 3 জন, 3 জনের উপরে যাই হোক ডাজ নট ম্যাটার। আচ্ছা, ওইটা 3 জন ম্যাক্সিমাম ছিল, 3 জনের উপরে হলেও যে অ্যামাউন্ট, 5 জন হলেও যা, 3 জন হলেও একই। এটাতে গুড থিং হলো গিয়ে আপনার এটাতে কোনো কিছু নাই, মাথা পিছু, রাইট, মাথা পিছু 2000 জয়জন হোক প্রতিজনে কিন্তু $2000 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে। বাট এই 2000 এর মধ্যে কিন্তু আপনার একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা হলো 1700। এই 1700 হলো রিফান্ডেবল, আর 300 যেটা আছে এটা নন রিফান্ডেবল। এখন আমি বলতে পারি যে রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল বলতে কি বোঝানো যাচ্ছে, রাইট? $2000 করে পার বেবিকে দেয়া হবে, বাট এই 2000 এর মধ্যে 1700 আপনার রিফান্ডে এড হবে, আর $300 কাইন্ড অফ লাইক রিজার্ভে থাকবে যদি আপনার কোনো ট্যাক্স লাইবিলিটি থাকে তাহলে ওটার সাথে অ্যাডজাস্ট, আর যদি কোনো ট্যাক্স লাইবিলিটি নাও থাকে আপনি কিন্তু এটা পাবেন না, এটা আনইউজড হয়ে যাবে। সো তার মানে হলো কি ম্যাক্সিমাম $2000 করে পাবে। যেটা আমরা এই নির্বাচনের মানে মোস্ট রিসেন্ট যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের আগে আমরা শুনতেছিলাম যে প্যান্ডামিকের সময় চাইল্ড ট্যাক্স ক্রেডিট যে 3600-এ চলে গেছিল, 3600-এ চলে গেছিল। এইটা কি আরেকবার আবার নতুন করে আনা যাবে কিনা? কামালা হ্যারিস তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং উনি আরেকটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিউ বর্ন বেবির জন্য ওই বছরে, যে বছরে জন্ম হবে ওই বছরে অনলি one time $6,000 দেওয়া হবে। বাট নট এ গুড নিউজ ফর আন্ডার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। না, বলা যায় না, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হয়তো আরো ভালো কিছু দিতে পারে, বলা যায় না, সে প্রত্যাশা আমাদের থাকবে। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা। আমাদের একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছে, তার ফোনটি নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমি লং আইল্যান্ড থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ফজলুল হক। আমি একটা ব্যাপারে একটু কনফিউজ যে আর্ন ইনকাম ক্রেডিট যেটা, এটার যদি নিজের বাচ্চা না হয়ে অন্য কারো বাচ্চা হয়ে থাকে, আই মিন তার যে ভাইয়ের বাচ্চা যদি নিজের কাছে, মানে ডিপেন্ডেন্ট যদি কেউ হয়, হ্যাঁ ডিপেন্ডেন্ট কেউ হলে তখন কি পাবে? আনফরচুনেটলি নট। এটা চাইল্ড ট্যাক্স, এটা হলো নিজের সন্তান হতেই হবে, নিজের সন্তান হতে হবে, রাইট। তো যদি কেউ দত্তক নিয়ে পালে, যদি অ্যাডপ্টেড হয়, সেক্ষেত্রে কি পাবে? সো এখানে বলা আছে যেমন আপনার চাইল্ড ক্যান বি বায়োলজিক্যাল চাইল্ড, অ্যাডাপ্টেড চাইল্ড, স্টাফ চাইল্ড, ফস্টার চাইল্ড অথবা গ্র্যান্ড চিলড্রেন। তো অ্যাডাপ্টেড হলে পাবে, রাইট। সো কাজিনের কেউ হচ্ছে না। সো এটা হলো বায়োলজিক্যাল, আপনার নিজের সন্তান অথবা অ্যাডাপ্টেড অথবা স্টেপ চাইল্ড অথবা আপনার ফস্টার চাইল্ড অথবা গ্র্যান্ড চাইল্ড। ইভেন যদি আপনার নাতি নাতনিও থাকে, যদি কোয়ালিফাই হয়, তাহলে তারাও কিন্তু এটা পেতে পারে। অনেক ধন্যবাদ জনাব ফজলুল হক। আপনার আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো সেক্ষেত্রে অ্যাডাপ্টেড হলে পাবেন, কিন্তু আপনার চাচার ছেলে বা চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে আপনার কাছে থাকছে, তারা ডিপেন্ডেবল না এবং তারা সেক্ষেত্রে পাবে না। তো জনাব জাকির চৌধুরী, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, তাই সময়ের সীমানা টপকাতে পারছি না বলে অনুষ্ঠান শেষ করতে চাই। আপনি অনেক ব্যস্ত মানুষ, যেটা দিয়ে আমরা বলি আর কি, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ 3টা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। এবং এই কথা বলার মধ্যে দিয়ে আমাদের কমিউনিটিতে যারা এখন পর্যন্ত এই জিনিসগুলো পায়নি বা পাওয়ার চেষ্টা করছেন, তারা অনেকটা উপকৃত হবে এবং আলোচনার মধ্য দিয়ে সত্যি আমরা আপনার প্রতি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে।
সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি যে বাড়ির মালিকেরা কিভাবে $25,000 পাবেন, $7,830 EITC এবং $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিভাবে পাবেন, বিস্তারিত আলোচনা করেছি। দুদিন পরেই আমাদের ট্যাক্স ফাইল করতে হবে, সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ট্যাক্স ফাইল করব এবং সর্বোচ্চ ক্রেডিট বা সুবিধাটা যাতে আমরা পেতে পারি, সে কারণে আজকের আলোচনাটি আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।